নমস্কার, আমার নাম রাজকুমার হালদার। আমরা গত 10 তারিখে আমরা 8টার সময় ফার্স্ট এক্সপ্রেস ধরি। আমরা যখন ট্রেনে চাপলাম, ট্রেনে গিয়ে দেখি আমাদের সিটগুলো অলরেডি সমস্ত বুক হয়ে গেছে। সবাই বসে, যাত্রীরা সবাই বসে গেছে, মহিলারা ছিলেন, কিছু বয়স্ক লোক ছিলেন। আমরা সেখানে গিয়ে সবাইকে ভালোভাবে বললাম যে দাদা, আমাদের রিজার্ভেশন সিট আছে, আমাদেরকে একটু বসতে দেন। ট্রেনের কন্ডিশন, সবাই আমরা যাচ্ছি পুণ্যের আমরা সবাই পুণ্যার্থী, তো সেই জন্য আমরা কাউকে সেভাবে কিছু বলিনি। সবাই জানি এরকমই হবে, আমরা ভেবেই নিয়েছিলাম যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা ফেস করতেই হবে। তো আমরা সবাইকে সুন্দরভাবে বলে আমরা বসে গেলাম। বসে দেখলাম যে আমাদের তো এখন শুনতে হবে, কারণ আমাদের এখন জার্নি আছে অনেকটা দূর। তো যেহেতু আমাদের এত দিনের 2-3 দিনের ট্রিপ আছে, তো শরীরটাকে ঠিক রাখতে হবে, একটু ঘুম দরকার। তাই আমাদের রঞ্জনদা কী করলেন, রঞ্জনদা পুরো ব্যাপারটা ম্যানেজ করলেন সুন্দর করে। প্রত্যেকটা বার্থে 2 জন করে আমরা শুয়ে পড়লাম, মোটামুটিভাবে আমরা অ্যাডজাস্ট করে আর কি, খুব কষ্টের সঙ্গে ব্যাগট্যাগুলো রেখে শোয়া না, জাস্ট বসে থাকার মতো, জাস্ট একটু যাতে ঘুম আসতে পারে। তো যত দূর আমরা এগাচ্ছি তত দেখছি ভিড় বাড়ছে আরও। এই কারণে আমরা আমাদের যে মানুষের তো বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, আমরা বাথরুমে যাওয়ার কোনো রকম রাস্তা পাচ্ছিলাম না। তো যখন ভোর 4টের সময় আমরা যখন দেখলাম যে এমন সিচুয়েশন, বিহারে যখন ঝাড়খণ্ডে ঢুকে গেছে, তখন ট্রেনের ভিড় পা ফেলার জায়গা নেই। মানুষগুলো যারা বসে আছে, ঝগড়া তো লেগেই আছে, একের উপর সঙ্গে তর্ক বিতর্ক, এটা ওটা, ঘুম তো আর হলোই না। তো যখন আমাদেরই একজন সদস্য দাদা, আমাদের চণ্ডীদা, ডক্টর চণ্ডীদা, উনি টয়লেট করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, উনি দেখলেন যে যাওয়া যাচ্ছে না, খুবই পরিস্থিতি খারাপ। এই সিচুয়েশনে আমরা ডিসিশন নিলাম যে আমরা যাবো না, আমরা যাবো না বলতে আমরা নেমে যাবো। কারণ এইভাবে গিয়ে কোথায় একটা কিছু দুর্ঘটনা ঘটে যাবে। কারণ আমাদের বাড়ি থেকে সবাই কিন্তু খুব চিন্তার মধ্যে ছিল যে আমরা এর আগে যে ঘটনা ঘটেছে, তো এর মধ্যে ট্রেনেও কিছু হবে না, তার তো কোনো ব্যাপার নেই, হতেই পারে। যার কারণে আমরা সবাই মিলে আলোচনা করে ডিসিশন আমরা নেমে যাবো পাটনা থেকে। পাটনাতে নেমে গিয়ে তারপর দেখছি আমরা ভাবনা চিন্তা করি। প্রথমত আমরা আগে বলেছিলাম আমরা যাবো না কুম্ভ, কিন্তু আমাদের একটা আবেগ ছিল কুম্ভ আমরা যাবোই, যেমন করে হোক একটা। তো আমরা কী করলাম, পাটনাতে নেমে আমরা সেই সিচুয়েশনে সেই সিটগুলোতে, যাদের রিজার্ভেশন করা নেই জেনারেল, তাদেরকে সেই সিটগুলো দিয়ে আমরা ছেড়ে, আমরা বাচ্চা ছিল, বয়স্ক মানুষ ছিল, তাদেরকে দেখা যাচ্ছিল না কষ্টগুলো। আমরা একটা বাচ্চাকে দেখলাম ট্রেনের দরজা, বাথরুমের দরজার সামনে একটা মহিলা তার বাচ্চাটাকে এইভাবে জড়িয়ে ধরে বসে আছে, তার পাশে নিচে কখন ঘটনা ঘটে যেতে পারে বলার কিছু নেই। এই সিচুয়েশন আমরা পৌঁছালাম, পাটনা স্টেশন পৌঁছে সেখান থেকে আমরা গাড়ি ভাড়া করে আমরা কুম্ভের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে তো সেখানে গিয়ে সুন্দরভাবে গাড়ি ভাড়া করার পরে আমাদের আর কোনো সমস্যা হয়নি। তো আমরা তো যেহেতু আমরা যাওয়া আসা দুটো টিকিটই করে নিয়েছিলাম, আমরা যেহেতু দেখুন আমরা রিজার্ভেশন করেছি সেই সুবিধাটুকু পাওয়ার জন্য যে আমরা ভালোভাবে যেতে পারবো। আমরা 1.5 মাস আগে রিজার্ভেশন করেছি, সেই সূত্র ধরে যদি আমরা রিজার্ভেশনের মিনিমাম সুবিধাটুকু যদি না পাই, তাহলে আমরা কেন আমরা কমপ্লেন করবো? আমরা একটা যাত্রী সুবিধা যদি ট্রেনের মধ্যে না থাকে, আজকে আমরা নয় কুম্ভে যাচ্ছি, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কুম্ভে যাচ্ছে, এমনও তো প্যাসেঞ্জার থাকতে পারেনি যারা ডক্টর দেখাতে যাচ্ছেন বাবাকে নিয়ে, মাকে নিয়ে। তাদের পরিস্থিতিটা ভেবে দেখুন। প্রশাসন যদি চাইতো, ট্রেনের রেল কর্তৃপক্ষ যদি চাইতেন যে না আমরা রিজার্ভেশনে কাউকে চাপতে দেবো না, চাপতে দেবো না যাদের রিজার্ভেশন টিকিট আছে তারাই একমাত্র যাবে, আর কেনই বা চাপবে? যারা আজকে সকালে উঠে ভাবলো যে আমি কালকে কুম্ভে যাবো, তারা হঠাৎ করে ব্যাগপত্র নিয়ে রিজার্ভেশন উঠে গেল, এটা তো ঠিক নয়। তারা জেনারেলে যাক, অথবা টাকা খরচা করে, পয়সা খরচা করে যদি ইচ্ছা হয় কুম্ভে যাওয়ার, গাড়ি ভাড়া করে যাক, অনেক সাধন আছে। তো এই বিষয়গুলোই জনগণকে ভাবা উচিত, এবং আমি বলবো রেল কর্তৃপক্ষকে সবচেয়ে আগে ভাবা উচিত। তারা যদি সিস্টেমটাকে ঠিক রাখতো, আজকে দিল্লির মতো ঘটনাটা ঘটতো না। এবং আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, আমরা যেভাবে নেমে গেছিলাম, এবং নেমে গিয়ে আমরা পার্সোনাল গাড়ি করে আমাদেরকে যেতে হলো, আমাদের টিকিটের টাকাটা ওইদিকে আমাদের বলতে গেলে যে আমরা সেটা ফেরত পাইনি, বা সেটা কোনো আর কি সেটাও একটা খরচা হয়েছে। আপনাদের সমস্যাটা রেলেই হয়েছে? রেলেই হয়েছে, ওখানে গিয়ে কোনো রকম সমস্যা করতে হয়নি। তাহলে এখানে রেলের ঘাটতি রয়েছে বলে মনে করছেন? অবশ্যই রেলের একটা গাফিলতি রয়েছে। রেল যদি চাইতো যে আমার একটা এমার্জেন্সি সিচুয়েশন, আমি যদি সরকারের কাছে ফোর্স নিয়ে, আমি যদি প্রত্যেকটা স্টেশনে ফোর্স ডিপ্লয় করে, আমি আজকে দেখুন রেলের প্রত্যেকটা স্টেশনে আমরা ভিডিও দেখতে পাচ্ছি, দরজাগুলো জানলাগুলো ভাঙছে। পুলিশ প্রশাসন কী করছে? রেল কর্তৃপক্ষ যে আরপিএফ যারা আছেন, ওনাদের তো উচিত পুরো বিষয়টা দেখা।
রেলের গাফিলতি তো অবশ্যই রেলের গাফিলতি আছে, রেলের গাফিলতি তো দাদা রয়েছে, কিন্তু আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা জিনিস বলতে চাইবো আমাদের ভারতের নাগরিকদেরকে, যারা ভারতীয়, একান্তই যারা কিন্তু ভারতীয়, আদার্স তো অনেক কিছু ঢুকছে, কিছু না হলে অনুভব করছি আমরা নিউজের মাধ্যমে, নিউজ অনেক কিছু তুলে ধরছে। তা আমি ভারতীয়দেরকে শুধু বলবো আপনারা একটু সচেতন হন। সবসময় আমরা হয়তো পরিস্থিতি এই করতে গিয়ে আমরা অনেক সময় আইনের দোষারোপ করছি, রেল কর্তৃপক্ষকে দায়ী করছি। যদি একদিক দিয়ে আবার দেখা যায় একটা অ্যাঙ্গেল থেকে, তো রেল কর্তৃপক্ষকে আমি পুরোপুরি দায়ী করতে পারি না, কিন্তু বাধ্য সিস্টেম যদি ওরাতে বলে আমি কেউ দায়ী করছি। কিন্তু আমি ভারতীয় নাগরিকের কাছে, আমাদের ভারতীয়র কাছে আমি হাত জোর করে নিবেদন করব, আপনার ওই চোখ কান খুলে চলুন। আমাদের সেই ভারতবর্ষ নয়, এখন ভারতবর্ষ অনেক ডেভেলপ। যারা ভারতবর্ষ ঘুরছেন, নিজের জায়গা থেকে গোটা ভারতবর্ষ ঘুরছেন, নিশ্চয় উত্তরপ্রদেশ গেছেন আর অন্যান্য রাজ্য গেছেন, দেখেছেন কত ডেভেলপ, কত পরিষ্কার পরিচ্ছন্ন। সেগুলোর দিকে ধ্যান দিন, আবেগে ভেসে যেন না, ধর্ম মানুন। নিজের ধর্ম যখন মানছেন, আমাদের সনাতন ধর্ম আমরা মানি, কিন্তু আমাদের সংস্কার মেনটেন করে সেই সংস্কার যদি ধ্যান দেন, তাহলে এই ঘটনাগুলো আমার মনে হচ্ছে অনেকগুলো আমরা বেঁচে উঠতে পারবো। আপনাদের ভারতীয়র কাছে, দেশবাসীর কাছে আমার একান্তই বড় নিবেদন যে আপনারা আবেগে ভেসে না গিয়ে আইন ভাঙিয়েন না। আপনার নাম দাদা? আমার নাম রাজকুমার, বাড়ি অরণ্য।